কাল বিয়েবাড়ি থেকে যখন আসলাম তোমরা দেখতেই পেয়েছো আমার গায়ে প্রচুর ঘাম, আর তার সাথে বুকের কাছে পেটের কাছে সমস্ত জায়গাতে শাড়িটা কিন্তু ভিজে গিয়েছিল। তো আমি এখানটার মধ্যেই মেলে রেখেছিলাম যাতে ঘামটা শুকিয়ে যায়। আর আমার কি মন বলছে বলো তো এখন, মানে এটার মধ্যে ইজি দিয়ে মানে হাতে টুপটুপ করে কেচে ভালোভাবে জল দিয়ে ধুয়ে যদি ছাদে মেলে দিতে পারতাম তাহলে আমি মনে হয় শান্তি পেতাম। কিন্তু এটা তো করা যাবে না, এটা করলে এটা নষ্ট হয়ে যাবে। তাই এটাকে ছাদে নিয়ে আসলাম একটু রোদ খাওয়ানোর জন্য। তবে রোদ তো এখন আসবে না, আর এখন বাজে ঘড়ির কাঁটাতে সকাল 10টা। সকালে ব্রেকফাস্ট করার পর তারপরে এসছি তোমাদের সামনে। বেলা হলে রোদ আসবে, তখনই একটুখানি শুকিয়ে যাবে, আর কিছু করার নেই। আর বন্ধুরা আমরা তো সবাই ভীষণ পরিষ্কার, কিন্তু দেখো এই যে শাড়িটা, এটা কিন্তু ধুয়ে আর আমরা আবার আলমারিতে রাখতে পারবো না, কারণ এটা খারাপ হয়ে যাবে বলে। কিন্তু আমরা কিন্তু না ধুয়ে দেখো মন থেকে যদি ভাবো গভীরভাবে, এটাকে আমরা রোদ খাইয়ে একটু ঝেড়ে মুছে যাতে নোংরা না থাকে সেইভাবে কিন্তু আমরা আবার আলমারিতে রেখে দিই। তো এটা আমরা করি কিনা, এটা কিন্তু করি। এই শাড়িটাকে কেউ কিন্তু আমরা ধুই না, আর বাড়িতে তো ধোয়ার প্রশ্নই নেই। আর একবার পরবো দুবার পরবো তো আমরা কাচি না, কখনোই আমরা লন্ড্রিতে দিয়ে কয়েকবার পরার পরে আমরা লন্ড্রিতে দিই শাড়ি। তো এটা করি আমরা সবাই, তাই না? তো আমার এক বান্ধবী, সে খুব ছুচিবাই, মানে তার হাত পা দেখলে একদম সাদা ঘা মতন হয়ে গেছে, তোমার ঘেন্না লাগবে দেখলে পরে। সে কী করে জানো তো, সব সময় সব কিছু ধুয়ে রাখে। তার আগে দেখাচ্ছি বন্ধুরা, দেখো বেলি ফুল ফুটেছে, অনেকগুলো ফুটেছে, কিন্তু না সাইজে অনেকটাই ছোট। কেন যে এবছর এতটা ছোট হচ্ছে, আমি জল তো দিচ্ছি তারপরেও ছোট ছোট হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, দিয়ে ওই বান্ধবী সব সময় সমস্ত কিছু ধোয়া, মানে অবাক হয়ে যাবে, ঘরের পাপোশ প্রত্যেক দিন সে ধোয়। এটা আমি কোনো দিন কোথাও দেখিনি, এত সে ছুচিবাই। মানে পাপোশ সকাল থেকে বিকেল অবধি শুকোতে টাইম লাগে, তারপরে রাতটুকু শুধুমাত্র মনে হয় পেতে রাখে, পরের দিন সকালে উঠে আবার ধুয়ে দেয়। মানে বুঝতে পারে সে কতটা হলো ছুচিবাই। তো যাই হোক, সে এত ছুচিবাই যখন, না তখন একদিন আমি তাকে মানে বলেছিলাম যে তাহলে এই যে বিয়েবাড়ি থেকে আসো শাড়িগুলো, তখন তুমি কি করো? সেগুলো কি তুমি ধোও? বলছে না, সেগুলো তো ধোয়া যায় না, সেগুলো তো ধুলে পরে খারাপ হয়ে যাবে। আমি কি করি, ওই রোদ লাগিয়ে তারপর একটা পলিথিনে ভরে রেখে দিই আলমারিতে। আমি বললাম এ মা, কেন? আলমারিতে রাখাই তো যাবে না। তা কারণ ওর মধ্যে তো এঁঠো লেগে গেছে, মানে এঁঠো বলতে বাইরে গেছে। সেই বাইরের শাড়ি যতই তুমি পলিথিনে রাখো না কেন, জাম তো ওর মধ্যে আছেই, সেটা তো করা যাবে না, তোমাকে কিন্তু ধুতেই হবে। তখন কিন্তু দাঁত বার করে হাসছে, না ধুলে খারাপ হয়ে যাবে। আমি বলছি ও হো, এদিকে তো চালা কাছে কম না যে জানো ওটা ধুলে পরে তোমার হচ্ছে খারাপ হয়ে যাবে। আর পাপোশ থেকে শুরু করে সমস্ত কিছু যে সারা দিন ধুতে থাকো, মানে ছুচি ভাই আসল কথা। এটা কি তোমরা কেউ করো যে এই শাড়িকে আলাদা করে অন্য কোথাও রেখে দাও? এটা কেউ করে? আমার তো মনে হয় না কেউ করে। সকালে তো জলখাবার খাওয়ার পর তোমাদের সামনে আসলাম, মাত্র 2 ঘন্টার মধ্যে দেখো মন যখন চায় না আমাদের, মানে কাজের ভূত মাথায় চাপে বলে, তখন কিন্তু আমরা সমস্ত কাজ করতে পারি। এই যে সকাল থেকে হেলে দুলে আমার সকালটা গেছে, তারপরে দেখো আমি উঠে পড়ে লেগে পড়ছে কিন্তু কাজে। তো চলো বন্ধুরা, তোমরা আমার কাছে প্রচুর জন লিঙ্ক চেয়েছো, আমি কিন্তু অলরেডি এই যে সোফার কভারের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিয়েছি। সেই দিন যে সাজানো, মানে ঘর সাজানোর ব্লগটা আমি দিয়েছি, ওখানে কিন্তু আমি লিঙ্ক দিয়েছি। আর এই যে সাদা ছোট্ট কুশনটার, এর লিঙ্ক আমি দিতে পারিনি, কারণ এটা আউট অফ স্টক হয়ে গেছে। আমি অপেক্ষায় আছি, যখনই আবার আসবে তখনই কিন্তু আমি দিয়ে দেবো তোমাদের লিঙ্কটা। আর আমি কার্টেন দিয়ে দিয়েছি, কিন্তু দেখে নিও শ্রাবণের জন্য বিশেষ করে দিয়েছি। এর আগেও আমাকে অনেকবার বলেছিল, বারবারই কিন্তু আউট অফ স্টক হয়ে যাচ্ছে। ওই ঘর সাজানোর ব্লগেই আমি লিঙ্কটা দিয়েছি। শ্রাবণী আর কাকুরি এই দুজনে আমাকে অনেকবার বলেছো, তো তোমরা দুজনাই কিন্তু ঝটপট যদি পছন্দ হয় তো নিয়ে নিও, কারণ আউট অফ স্টক হয়ে যায়। এটা ভীষণ আমি দেখলাম ডিমান্ড, লাইট কালারের ওপরে, কিন্তু যা দাম সেই অনুযায়ী আমি বলবো অনেক ভালো। আর আমরা দেখবে কদিন পরপরই কার্টেন কিনি না, এক কার্টেন অনেক বেশি দাম দিয়ে আমার মনে হয় না নেওয়ার চাইতে এরকম কম দামে কিছুদিন নিলাম, ব্যবহার করলাম, আবার পাল্টালাম, সেটাই ভালো নয় না কি বলো বন্ধুরা? তোমরা কিন্তু আমার মতন করতে পারো। আর কালকের ব্লগে মধুমিতা আমাকে কমেন্টস করেছে, তো আমি এই কমেন্টসটা না বললেই নয়। ও এত সুন্দর একটা কমেন্টস করেছে, আমাকেও সব সময় কমেন্টস করে একদম প্রথম থেকে গোড়া,
যাকে বলে। তো দুটো মধুমিতা আছে, এ হচ্ছে আমার বান্ধবী মধুমিতা, আর একটা মধুমিতা আছে সে হচ্ছে আমার মেয়ের মতন। যাই হোক, মধুমিতা আমাকে কি লিখেছে, মানে অনেকটা বড়, আমি সেখান থেকে কিছুটা বলছি। তো আমি তোমাদেরকে কিন্তু মাঝে মাঝে পুজোর ব্লগে টোটকা দিই, তো ছোটোখাটো টোটকা, সেগুলো একদমই সামান্য, কিছুই নয়, খুবই সামান্য, মন থেকে বিশ্বাস করে করি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ও লিখেছে আমাকে যে ও অনেক জায়গাতে ব্লগে দেখে এরকম অনেক টোটকা বলে, তো তারা এরকম মাঝে মাঝে মানে টোটকা দেয়, মানে অনেক রকম দেখবে বলে না এটা করবে সেটা করবে, একদম হেজিয়ে ফেলে, কিন্তু তাতে অনেক বেশি ভিউজ পাওয়া যায়। আমার তো অত ভিউজ হয় না, কিন্তু ওর হচ্ছে আমার ওইগুলো দেখতে ওর ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমার পুজোর ব্লগ ও খুবই ভালোবাসে, ও একজন মানে ভীষণই ঠাকুর ভক্ত আমার মতনই। তো আর তারপরে যে লিখেছে সেটা তো মানে একদম আমার মন ছুঁয়ে গেছে। ও লিখেছে, তুমি স্মার্ট, ইন্টেলিজেন্ট, সিম্পল, সুন্দর, আমার প্রিয় বন্ধু, আর তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। তো অনেক অনেক ভালোবাসা, ও আমাকে ভীষণই ভালোবাসে। ও সবসময় কিন্তু ওর কমেন্টসের মাধ্যমে আমাকে পজিটিভ একটা এনার্জি দেয়। তো এটাও আমার অনেক ভাগ্য যে এরকম আমি একটা বন্ধু পেয়েছি। তো মধুমিতা, তুমি আমার সাথে প্রথম থেকে আছো, এইভাবেই তুমি আমার সাথে শেষ পর্যন্ত থেকো। আর মধুমিতাকে তো চোখের সামনে দেখার আমার খুব ইচ্ছে, ও খুব সুন্দর, ওর ফিগারটা আমার খুব ভালো লেগেছে। তো ভালো থেকো বন্ধু, পারলে কিন্তু একবার অবশ্যই এ জীবনে আমার সাথে একবার দেখা করো, আমি অনেক খুশি হব। আর এখন দেখেছো কত কম তেল মশলায় বন্ধুরা আমি রান্না করছি, এর থেকে কম তেল মশলা কি আর দেওয়া যায়? কি করবে এরপরে আমি, মানে কিভাবে খাবো বলো? আমার দিয়ে দিয়েছে কোলেস্ট্রল। যাই হোক, অল্প পরিমাণ তাহলেও দেখো আমি বয়েল করে নিয়ে ওই হালকা তেলের মধ্যে একটু সাঁতলে নেওয়া বলে না, সেটাই কিন্তু আমি করছি। যেহেতু আমি একা আছি, এরকম রান্না করলে আমার হাজব্যান্ডও খাবে না, মেয়েও খাবে না, কিন্তু আমি একা আছি বলে ভাবলাম যে না, ব্যালেন্স করে খাবার একটুখানি খাওয়ার আমি চেষ্টা করি। আর এই দেখো পেঁয়াজ একটু বেশি করে দিয়ে এখন কি বানাবো দেখো, আলু ভিন্ডির সবজি বানাচ্ছি। তো তোমরা কি এরকম করো, ভিন্ডির সবজিতে জল দাও? দেখো আমি সমুদ্র বানিয়ে দিলাম। কারণ কি বলো তো, বেশি তেল তো দিইনি, বেশি তেল না দিলে কিন্তু পুড়ে যায়। তো এটাকেই ফুটিয়ে ফুটিয়ে এইভাবে আমি কিন্তু করি, যখন মানে আমি একা থাকি কম তেলে খাওয়ার চেষ্টা করি, না হলে পুড়ে যায় না, সেই জন্য। তো যাই হোক, হয়ে গেছে বন্ধুরা, চলো এবার জোর কদমে লেগে পড়ি কাজে। মানে ঝটপট অল্প একটু রান্না তো তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে। কাল বিয়েবাড়িতে গিয়েছিলাম একটু সেজে গুজে, খুব বেশি তো সাজতে আমি জানিও না। যাই হোক, অনন্যা আমাকে বলেছিল যে মেকআপ ফিক্সার হয়, সেটা দিলে পরে মেকআপটা ফিক্স থাকে। আর বন্ধু, আমি কোনো দিনও কিন্তু এটা কিনিনি মেকআপ ফিক্সার, মানে মেকআপ আমার কাছে ওই বিয়ের সময় যা কেনা হয়েছিল সেই, তারপরে কিন্তু একদম নিম্নতম যেগুলো ব্যবহার হয় সেগুলো। কারণ কি বলতো, আমার হচ্ছে স্কিনে না সমস্যা আছে, স্কিন আমার ভীষণ সেন্সিটিভ, আমার মুখে কিন্তু ব্রণ বেরিয়ে যায়, মানে ফুলে ফুলে ওঠে, যেহেতু আমার অ্যালার্জির ধাঁচ আছে সে কারণে। আর সাজতে জানলেই না আমি কিনবো, সাজতে তো আমি একদমই জানি না, চোখে আইলাইনার পরতে পারি না, আমার চোখে কীভাবে অ্যালার্জির ছোটো চুলকোয়। আগে তো আমি পরতে পারতাম, বিয়ের পরপরও পরেছি, আজকে 7-8 বছর ধরে আমি একদমই চোখে লাগাতে পারি না। বিয়ে বাড়িতে গেলে একটু আইলাইনার না পরলে ভালো লাগে। আর তার চাইতেও বড় সমস্যা কী হয়েছে জানিস, আমি তো চোখে কম দেখি, মানে লাইনার পরতে গেলে চোখ বন্ধ করে পড়তে হয় না, আর ওখানে আমার হাতটা কেঁপে যায়। তো আমি সে কারণে আমার সাজ কখনোই পরিপূর্ণ হয় না। আর মেকআপ ফিক্সার আমি কিনবো কি, আমি তো ওটার ব্যবহার বা তার আগে ভালো করে মেকআপ করলেই না করতে পারবো। তো এই কথাটা আমি তোদেরকে বলছি, কিন্তু বিশ্বাস কর সত্যি আমি এমনই হ্যাদোস ল্যাদোস। এখন যেরকম সঞ্চিতা, স্বর্ণালী, ওরা খুব সুন্দর সাজতে পারে, মানে এই জেনারেশনের যারা আছে, মানে আমাদের পরের জেনারেশন, তারা তো খুব সুন্দর পারে। তো ওদের আমি দেখেছি ছবি, ভীষণ সুন্দর ওরা কিন্তু সেজে গুজে, মানে ওরা পারে। তো ওদের জন্য মনে হয় পারফেক্ট, আমার এই বয়সে মনে হয় না আমি আর পারবো। তো লজ্জা লাগে আমার, আমি সাজতে পারি না, আবার মেকআপ ফিক্সার কিনে ওটার টাকাটাই মনে আমি নষ্ট করব, সেজন্য বন্ধু আমি কিনি না, জানিস তো। তুই হয়তো আমার থেকে ভালো সাজতে গুজতে পারিস, কিন্তু আমি আর পারি না, হয়তো এ জন্মে আর হবে না। একবার ইচ্ছে আছে আমার সাজার, সেটা হলো মানে একবার না দুবার, আমার মেয়ের বিয়ে আর রিসেপশনে। জানি না ঈশ্বর আমাকে ওই অবধি বাঁচিয়ে রাখবে কি না, কারণ অতি আশা করলে তো বলে না, সেই আশা কিন্তু ফলে না। যাই হোক, ওই তখনই আমার ইচ্ছে আছে একটু, তখন পরিপূর্ণ মানে বুড়ো বয়সে তখন একটু সাজ দেব, এবং আমার খুব শখ পার্লার থেকে তখন আমি সাজবো।
আর এই হলো আমার জীবনের শখ। তাও তোমরা শুনলে অবাক হবে, আমি তো সাজি না কিচ্ছু, কিন্তু জানো তো আমার বিয়ের মানে আমার শ্বশুর বাড়িতে তো আমি যেটুখানি সাজি আমার থেকেও কিন্তু একদম কম সাজে ওরা, ওরা কেউ সাজেই না। আমাকে তো বিয়ের পরপর বলতো আমি নাকি খুব সাজি। এই যে আমার যাকে দেখতে পাও সে কিন্তু একদম সাজে না, বড় কানের দুল পরতেই সে নাকি লজ্জা পায়, মানে কখনোই বড় ধরনের কানের দুল কিন্তু পরে না, গলায় পরলেও। আর আমি তো মানে বিয়ে বাড়ি ওকেশন বাড়ি মানে আমার বড় বড় কানের দুল না পরলে কি যেন আমার ভালো লাগে না, ওই জিনিসটা পরতে আমার ভীষণ ভালো লাগে, মানে কানের দুল বড় বড় হবে। তো যাই হোক বন্ধুরা, আমি তো সাজতে জানি না, তারপরেও আমি যেটুখানি সাজি এটা তোমাদের কাছে মানে তোমাদের সাজের কাছে আমার সাজ একদমই নগণ্য। আর এই দেখো ঘড়ির কাল হয়েছে ব্যাটারি, আর আজকে মনে পড়েছে যে না ব্যাটারি তো ঘরে একটা ছিল জানো তো, কিন্তু মনে না থাকলে যা হয় আর কি। মানে আমার হাজব্যান্ড কয়েকটা ব্যাটারি একসাথে কিনে নিয়ে এসেছিলো, তো দিয়েছি কয়েকটা মানে ঘড়িতে, তো একটা বেঁচে আছে, তো ভাবলাম যে এটাই আমি দিয়ে দিই। আর এই দেখো বন্ধুরা কবেকার ছবি বলো তো, এই ছবিটা হয়েছে বেশ কয়েক বছর আগে, তখন আমি ব্লগ করতাম না, জগদ্ধাত্রী পুজোতে আমরা দুজনা মিলে তুলেছিলাম। এটা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে তোলা ছবি জানো তো, তারপরে মোবাইল থেকে বার করা হয়েছিল। আর এই ঘড়িটার কোথায় যে ঢাকনাটা পেছনের ফেলে দিয়েছি আমি, সেটা না আমি খুঁজেই পাইনি। এই দেখো ব্যাটারিটা মানে খুলে নিয়ে এবার একটাই ব্যাটারি বেঁচে আছে, বুঝেছো, এই পলিথিনের ভেতরে ছিল অনেকগুলো ব্যাটারি ছিল, ও নিয়ে এসেছিলো একসঙ্গে ব্যাটারি কেউ কেনে বলো, পাগলরা কেনে, ব্যাটারি ঘরে থাকলে ব্যাটারি খারাপ হয়ে যায় না। যাই হোক আমি দেখছি আবার সেটা চলে কিনা। এই দেখো দেখো ধুলো পড়েছে না, এই ধুলোগুলো আর ওঠে না গো, আর কলিং দিয়ে খুব ভালোভাবে ডললে হয়তো উঠতো, আমি আর বেশি ডলাডলি করলাম না। দেখেছো ঘড়ির 12টা আর কটা বাজতে চললো, বেশি ঘোরা তো আমাকে কিন্তু হলোই না। যাই হোক অল্প একটু ঘুরিয়েছি, আরও সকালের দিকে দিলে অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে আবার টাইমে আনতে হতো। এখন কিন্তু প্রায় 12টা বাজতেই চললো, তো নিচে এসছি, এখন আমি ঝটপট দৌড়ে কিন্তু স্নানে চলে যাব। চলে আসলাম ঠাকুর ঘরে, সকালবেলা এসে কিন্তু দেখো আমি গোপুসোনাদের নিচে বসিয়ে রেখে গেছি, আজকে গোপুসোনাদের স্নান করাবো, এত গরমে গোপুসোনা পাগল হয়ে যাচ্ছে আর আমাকে ভীষণ বকছে যে আমাকে স্নান করা তাড়াতাড়ি। তো আমি চলে এসেছি আর আমি নিচের বাথরুমে স্নান করলাম, ঠান্ডা জল, আর ট্যাঙ্কিতে না এখন খুব গরম জল, আর এখন কটা বাজে বলো তো, এখন 12টা বেজে গেছে। তো চলো বন্ধুরা ফ্যান বন্ধ করে বেশিক্ষণ আমি কথা বলতে পারবো না, তো আমি পুজো করি, তোমাদেরকে সাথে নিয়ে খুব অল্পই দেখাবো তোমাদেরকে। পুজো করতে করতে একটু আপডেট দিই আমার হাজব্যান্ডের। স্বপ্নাও আমার কাছে জানতে চেয়েছিল যে কী অবস্থায় মানে ওখানে ইলেকশনটা হলো আর এখন কোথায় আছে বা কেমন আছে আমার হাজব্যান্ডের চোখটাও। বন্ধুরা একটু কিন্তু গঙ্গা জল আমি তুলসী পাতাতে রেখে গেছিলাম, গোপুসোনাদের বসে থাকবে, একটু জল দিয়ে গেছি যেহেতু জল পেপাসা পায়। আমার হাজব্যান্ডের ওখানে ইলেকশন সকাল থেকে কিন্তু ভীষণ ভালোভাবেই হয়েছে, এবছর গণ্ডগোল কিন্তু কম হয়েছে, তবে কিন্তু হয়েছে এত যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তার মধ্যেও গণ্ডগোল হয়েছে। ও বলল যে ওখানে সকাল থেকে এত ভালোভাবে চললো, তো ভাবলাম যাক হয়তো ভালোই হবে। তবে আমার হাজব্যান্ড তো ফিল্ডে ছিল না, কিন্তু ফিল্ডে না থাকলেও কী হবে, ওদের যে এরিয়া সেখানে তো গিয়েছে ছেলেরা মেয়েরা, মানে মেয়েদেরও তো দিয়েছে এই ডিউটি। তো বলছিল সন্ধ্যের দিকে কিন্তু বেশ ভালো গণ্ডগোল হয়েছে। ভয় লাগে না গণ্ডগোলের কথা বললে, তবু একটু আমি নিশ্চিত হয়েছিলাম। কি বলতো আমার হাজব্যান্ড যেহেতু মানে ফিল্ডে যাচ্ছে না, তবে আমার হাজব্যান্ড না যাক, সবার হাজব্যান্ডরা ভাইরা ছেলেরা তাদের মেয়েরা তো যাচ্ছে না, সেই জন্য কিন্তু খুব চিন্তায় ছিলাম। তবে জানো তো এবছর কিন্তু মানে অনেক কড়াকড়িও করে দিয়েছিল, আমার হাজব্যান্ডের অনেক রকম বলে দিয়েছিল যে এরকম দেখলে এরকম করবে, মানে কোনো গণ্ডগোল দেখলে সোজা কিন্তু পিটুনি শুরু করে দেবে সবাইকে। যাই হোক পিটুনি দেওয়াটাও তো ঠিক না না। আর দেখো গোপুসোনা স্নান করে নিয়েছে, স্নান জল কিন্তু আমি দিয়ে দেবো গাছের গোড়াতে, একদম রেডি করে নিয়েছি আমি তিনজনাকেই। আর কাল হয়ে গেছে ইলেকশন, তো আজকেই জানো তো ওরা ওখান থেকে চলে আসছে, আর মানে আমার ভালো লাগছে আমার হাজব্যান্ড আরেকটু বাড়ির কাছে চলে আসছে। ওই কি বেশ জায়গাটার নাম বললো, ত্রিবেণী, এইখানটা মানে আমাদের এদিক থেকে তো ত্রিবেণী অনেকটা কাছে, ত্রিবেণীর ওখানে কি একটা জায়গার নাম বললো, আমি ভুলে গেছি জায়গাটার নাম, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। আর যারা তোমরা ত্রিবেণীর কাছে আছো ওখানেও কিন্তু আমার আছো অনেক বন্ধুরা, আমার বোনরা, তো তোমাদের ওখানেই কিন্তু কাকু যাচ্ছে, তবে আজকে যাবে, সকালবেলা বলল যে বেরিয়ে গেছে, ওদের বাসে করে সব নিয়ে যাচ্ছে, তো একটা বাস চলে গেছে আর দুটো বাসে আমার হাজব্যান্ডের যেহেতু দায়িত্বে আছে ওরা পরে বেরোবে। তাই আমি বললাম যাই হোক তুমি আসবে কি বাড়িতে, আর তোমার চোখের অবস্থা তো ভালো নয়, ডাক্তার তো দেখাতেই হবে। তো মোটামুটি এখন ঠিক কী করেছি বলো তো, জানি না এখন কতদূর দেখাতে পারবো। অনেকেই তোমরা বলছিল দিশার কথা, দিশা তো আমার বাড়ি থেকে একটু কাছে হয় ব্যারাকপুরে, তো ভেবেছি ওই জায়গাটাই প্রথমবার মানে দেখাই হয়তো,
আর যদি ও ছুটি নিয়ে আসতে পারে তাহলে ওকে বাইরে নিয়ে যাব কোথাও দেখাতে। এখন জানি না কতদূর কী হবে, অনেক ঝামেলা জানো তো, ওরকে কিছুতেই ছুটি দিতে চাইছে না। আর আমার হাজব্যান্ড না কীরকম করেও পারছে জানো, আমার এত কষ্ট লাগছে, তোমাদের বলতে গিয়েই আমার খারাপ লাগছে। এক চোখে ওরকম মানে ওর আবছা লাগছে, ও তারপরেও দেখো দায়িত্বের জন্য ওর না ওখানে রয়ে গেছে। আমি বলছি তুমি কি করে পারছো, আমার হলে তো আমি কান্নাকাটি শুরু করে দিতাম। আমি সত্যি বন্ধুরা বলছি, আমি থাকতেই পারতাম না, যে এক চোখে আমি আবছা দেখছি, দেখতে পাচ্ছি না পরিষ্কার করে। যাই হোক বন্ধুরা, আমি পুজো দিয়ে চলে আসলাম। আর এই দেখো ভেন্ডি সবজি আর হচ্ছে বরবটি দিয়ে বাটা মাছের ঝোল। মেয়ে ভীষণ ভালোবাসে ওটা খেতে, মেয়েকে ভীষণ মিস করছি। আর এখন দেখো ভেবেছিলাম যে ঘন্টা দুয়েক পরে আসবো, আর হয়নি, একদম বিকেল, মানে এখন সন্ধে হতে যাবে, সেই মুহূর্তে হঠাৎ মনে পড়েছে আরে আমার এই শাড়ি রোদ পেয়ে মনে হয় ঝনঝন ঠনঠন হয়ে গেছিলো একদম। ব্ল্যাক কালারের উপরে বেশি রোদ পড়লে কিন্তু আবার রঙটা জ্বলে যায়। যাই হোক, একদিন হলে কিছু হয় না, 2-4 দিন বেশি হলেই হবে। তো যাই হোক বন্ধুরা, আমার হাজব্যান্ডের না ওরকম অবস্থা। তোমরা বলো, আমাদের চোখ হচ্ছে এমন একটা জিনিস, যদি চোখে ঠিকঠাক দেখতে না পাই তাহলে কি কষ্ট না। আমি জানি না, আমার হাজব্যান্ড মানে দায়িত্বর জন্যই কিন্তু ও পারছে না আসতে, কিন্তু আমি ভাবলে না আমার কীরকম যেন একটা লাগছে, মানে আমার খুব কষ্ট হচ্ছে। আর ওই মানুষটা কোনো দিন নিজের জন্য, জানো তো, মানে আমি বলতে পারছি না। যাই হোক বন্ধুরা, আমি তো খুব বলছি ওকে, খুব তাড়াতাড়ি তুমি চলে আসো বাড়ি। এখন কি হবে, সবটাই এখন সময়ের অপেক্ষা। আর ইলেকশনটাও পড়ে গেছে না এই মুহূর্তে। আর শাড়িগুলোকে কিন্তু যখন আমি ব্যবহার করি তারপরে এইভাবেই রেখে দিই। আর ব্লাউজ রাখার জন্য একটা ব্যাগ আছে, তো যাই হোক এটার মধ্যেই আমি রেখে দিচ্ছি। ব্লাউজের মানে শাড়ির সাথে ব্লাউজ রাখলে কিন্তু সুবিধে হয়, যে হট করে চট করে পেয়ে যাই। আর হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে ভাঁজটা নষ্ট একটু কম হয় কিন্তু। আর সকাল থেকে বন্ধুরা দেখেছো, আমি কিন্তু অনেক কাজ করেছি, মানে মন চাইলে কাজের ভূত যখন মাথায় চাপে সেটা তো জানোই, তখন করে ফেলি। এখনও সন্ধে হতে একটু টাইম আছে, তো বসে এখন আমি একটুখানি এডিটিং করি, মানে কালকের ভিডিও। আজকের মতন এই পর্যন্তই রাখলাম, টাটা।